বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রত্যেক দিনের মতো আবারও আজকে লাইভে চলে আসলাম। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যে রিকোয়েস্টটা আপনাদের কাছে আমার বরাবর থাকে, সেই রিকোয়েস্টটা আজকেও আমি করব যে আপনারা এই লাইভটা নিজেরা দেখবেন এবং পাশাপাশি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, তারাও যেন এই রকম প্রত্যেক দিনের লাইভ পৃথিবীতে ঘটে যাওয়া ব্রেকিং নিউজগুলো সম্পর্কে জানতে পারে। আর আমাকে যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন তারাও এই নিউজগুলো কন্টিনিউ পেতে পারে বা এই লাইভ আপডেটটা দেখতে পারে। তো যাই হোক, আমাকে একজন লিখেছেন সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আমি নিউজে চলে যাচ্ছি। এতক্ষণ আমি এটারই অপেক্ষা ছিলাম যে কেউ একজন আমাকে কনফার্ম করলে আমি শুরু করে দেবো। তো যাই হোক, কনফার্ম যেহেতু হয়েছে এখন শুরু করে দিচ্ছি। আমি প্রথমেই মধ্যপ্রাচ্য দিয়ে শুরু করব। মধ্যপ্রাচ্যে আপনারা জানেন যে আমাদের মুসলমানদের পূর্ণভূমি যে আল আকসা রয়েছে, সেখানে যে দখলদার বাহিনী রয়েছে তারা আমাদের একটা নির্দিষ্ট অঞ্চলের উপর আক্রমণ করছে এবং সেই এলাকার যে 5টি অংশ ছিল, 5টি অংশের মধ্যে 4টি অংশ তারা ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ তারা তো আমাদের মুক্তিকামীদের সঙ্গে কোনো ভাবে জয়লাভ করতে পারেনি, তারা পেরেছে শুধু সাধারণ মানুষকে মারতে। এবং এ পর্যন্ত বলা হচ্ছে যে সাধারণ মানুষকে যে আক্রমণ করেছে তার সংখ্যা 35,000 ছাড়িয়ে গেছে এবং এই 35,000-এর মধ্যে 70% নারী ও শিশু। অর্থাৎ এখানে সাধারণ মানুষ বেশি বা দেখা যাচ্ছে যে 35,000 সাধারণ মানুষকে তারা হত্যা করেছে। তো যা হোক, এখন যে অবস্থাটা চলছে যে আমাদের সেই অঞ্চলের যে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা কিন্তু এখন আর লাশের সংখ্যা হিসাব করতে পারছে না। মানে এখন যে লাশ গুনবে বা লাশ কতজন নিহত হয়েছে সেই নিহতের সংখ্যা প্রকাশ করবে সেটাও কিন্তু এখন তারা করতে পারছে না, কারণ যুদ্ধ ক্রমাগতভাবে চলছে এবং তারা যে দাবি করেছিল দখলদাররা যে তারা উত্তর গা ওই যে জাকে শত্রুমুক্ত করেছে, কিন্তু এখনও উত্তর গা ওই যে জা শহরে কন্টিনিউ হামলা চলছে। এর পাশাপাশি আরও 2টি অঞ্চল জাইতুন এবং জাবালিয়া শরণার্থী শিবিরেও কিন্তু প্রচণ্ড হামলা চলছে। আমরা শুনেছি গতকাল রাতে সারা রাত পাল্টা হামলা চলেছে এবং সেই হামলায় অনেক হতাহত হয়েছে দখলদার সেনারা। এবং যেটা সবচেয়ে আসার খবর সেটা হচ্ছে যে দখলদার যে বাহিনী রয়েছে তার যে সৈন্যরা রয়েছে তার সৈন্যরা পালিয়ে যাচ্ছে। দ্যাট মিনস তারা এখন যুদ্ধ করতে ভয় পাচ্ছে, তারা আর যুদ্ধ করতে চাচ্ছে না, তারা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে। এটা একটা খুব ভালো খবর যে তারা যদি পালিয়ে যায়, সৈন্য সংকটে অলরেডি তারা পড়ে গেছে দখলদাররা। এবং আমরা যে নিউজটা পেয়েছি যে 20,000-এর উপরে সৈন্য চলে গেছে, পালিয়ে গেছে। এখন তারা যেটা করছে যে তাদের যে অবসরপ্রাপ্ত যে কমান্ডাররা রয়েছে বা সেনা সদস্যরা রয়েছে তাদেরকে তারা নিয়ে আসছে। অর্থাৎ আমি যদি এক কথায় বলি যে এখন তারা বুড়ো সেনাদেরকে নিয়ে আবার যুদ্ধ করার চিন্তা করছে, কারণ যারা তরুণ রয়েছে তাদেরকে কিন্তু তারা কিন্তু আর এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাচ্ছে না, তাদের মনোবলটা পুরোপুরি ভেঙে গেছে। এবং আপনারা জানেন যে দখলদার যে দেশটি রয়েছে সেই দেশটি একটা আইন রয়েছে যে প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছরের উপরে প্রত্যেকটি নারী ও পুরুষকে তাদের দেশে আর্মি ট্রেনিং নিতে হয় এবং আর্মি ট্রেনিং নেওয়ার ফলে তারা সবাই যুদ্ধের জন্য সক্ষম হয়। এই ধরনের লোকজনকে তারা নিয়ে আসতে চাইছে, কিন্তু তারা এখন আর যুদ্ধের জন্য আসতে চাইছে না। ফলশ্রুতিতে তারা কি করছে, এখন বুড়ো সেনা যারা অবসরে গিয়েছিল তাদেরকে ডেকে নিয়ে আসছে এবং তাদের দ্বারা যুদ্ধ করানোর একটা চেষ্টা করছে। কিন্তু এদের মধ্যে অনেকে রয়েছে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে চায় না। তো চলে যাচ্ছি আমি রাফা শহরে গতকালকের থেকেও কিন্তু তীব্র আক্রমণ চলছে, দুপক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। প্রথমে যে দখলদার বাহিনী রয়েছে তারা হামলা করছে, কিন্তু আমাদের মুক্তিকামীরাও ছেড়ে কথা বলছে না, তারাও পরবর্তীতে রিটেলিয়েট করছে বা জবাবি হামলা করছে। এবং এই রিটেলিয়েটের ফলে বা জবাবি হামলার ফলে কিন্তু দখলদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। প্রত্যেকটা ফ্রন্টেই তারা পিছু হটেছে এবং বিভিন্ন সূত্রের খবরে বলা হচ্ছে দখলদার সেনারা বিভিন্ন ফ্রন্ট থেকে পালিয়ে গেছে। এরই প্রেক্ষিতে দখলদার যে মন্ত্রিসভা রয়েছে বা যুদ্ধকালীন মন্ত্রিসভা রয়েছে তারা বলছে যে এখন তারা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদেরকে যুদ্ধে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে এবং ডাকবে। তো যা হোক, এটা তাদের জন্য একটা খুবই দুঃসংবাদ, কারণ তারা পরাজিত হচ্ছে, তাদের সেনারা আর যুদ্ধ করতে চাচ্ছে না। এবং আপনারা জানেন যে এই যুদ্ধে অর্থাৎ আমাদের পবিত্র ভূমির মানুষের শুধু সাধারণ মানুষরাই নিহত হয়েছে, এছাড়া কিন্তু তাদের কোনো অর্জন নেই, তারা কিছু করতে পারেনি। তারা কিন্তু সাধারণ মানুষ ছাড়া কোনো যোদ্ধা বা কোনো প্রতিরোধকামী যোদ্ধাদেরকে কিন্তু তারা কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি।
তো আমেরিকার বেশ কয়েকজন থিঙ্ক ট্যাঙ্ক হাই অফিসিয়াল গতকালকে বলেছেন, যেমন আমি তাদের মধ্যে দুই একজনের নাম বলতে চাই। যেমন তাদের মধ্যে রয়েছে জন কিরবি একজন হাই অফিসিয়াল এবং মুখপাত্র, হোয়াইট হাউসের মুখপাত্র। তিনি বলেছেন যে রাফা শহরে হামলা চালিয়ে ব্যাপক ভিত্তিক হামলা চালালেও দখলদাররা কখনোই আপনার যে প্রতিরোধকামী যোদ্ধা আছে তাদেরকে নিঃশেষ করতে পারবে না, তারা তাদের শক্তিমত্তা নিয়ে থেকেই যাবে। তো এই একটা বিষয়ে তারা এতদিন পরে হলেও বুঝেছে যে এভাবে কোনোভাবেই সম্ভব নয়। তারা যে প্রতিরোধকামী যোদ্ধা আছে আমাদের ওই যে সংগঠনটির নাম মাস, এই সংগঠনকে কখনোই তারা ধ্বংস করতে পারবে না বলে এখন তারাই স্বীকার করছে। তো যা হোক, ওই যে ভূখণ্ডে কিন্তু এখন পর্যন্ত মারাত্মক আক্রমণ চলছে এবং এই যে 7 মাস 210 দিনের উপরে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে এখন পর্যন্ত দখলদাররা কিন্তু কোনো রকম সাফল্য অর্জন করতে পারেনি। হ্যাঁ, তারা সাফল্য অর্জন করেছে একটাই, সাধারণ মানুষকে হত্যা করতে পেরেছে, 35,000 নারী ও শিশুকে হত্যা করেছে। এছাড়া কিন্তু তারা কোনো বড় সফলতা সেখানে দেখাতে পারেনি এবং তারা যে টার্গেটগুলো নিয়ে যুদ্ধ শুরু করেছিল সেই যুদ্ধের কোনোটাও তারা সফল করতে এখন পর্যন্ত পারেনি। তো যা হোক, আমরা চলে আসতেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। আপনারা জানেন ভারতের লোকসভা নির্বাচন চলছে। লোকসভা নির্বাচনের আজকে 4র্থ ধাপ। আজকে 97টি আসনে ভোট গ্রহণ হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, দক্ষিণ প্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই সমস্ত এলাকায় 97টি আসনে আজকে নির্বাচন হবে। এই 97টি আসন বলা হচ্ছে যে এই 4র্থ পর্যায়ে 97টি আসন কিন্তু নির্ধারণ করে দিবে যে কোন দল ক্ষমতায় বসতে যাচ্ছে এবং কোন দল ক্ষমতায় বিরোধী দল হিসেবে থেকে যাচ্ছে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতের দুটি প্রধান দল, একটি হচ্ছে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীর দল, আর একটি হচ্ছে ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ কংগ্রেস এবং অন্যান্য দলগুলো যে জোট তৈরি করেছে ইন্ডিয়া জোট। সেই ইন্ডিয়া জোট কিন্তু জোটের মধ্যে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং ইন্ডিয়া জোটের হাসিনা বেগম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ধন্যবাদ হাসিনা বেগমকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো ইন্ডিয়া জোটের যে প্রধান শরিক রয়েছে এখানে, আমি মমতা ব্যানার্জির কথা বলবো, তার দল তৃণমূল কংগ্রেস এবং রাহুল গান্ধীর কংগ্রেস সহ আরও বেশ কিছু দল এই ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে। তো দেখা যাচ্ছে যে আজকেই নির্ধারিত হয়ে যাবে কোন দল ভারতের ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে, ইন্ডিয়া জোট নাকি বিজেপি, সেটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। যদিও এর ফলাফল জানা যাবে জুন মাসে ফলাফল জানা যাবে। আর আজকে যে ভোট গ্রহণ হচ্ছে সেই ভোট গ্রহণে মোটামুটি 18 কোটি মানুষ আজকে ভোট দিবে, আজকে ভোটদান তাদের মতামত প্রদান করবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে ভারতের যে নির্বাচন হয়, লোকসভা নির্বাচন বা সংসদীয় যে নির্বাচন, সেই নির্বাচন 7টি ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে। 7টি ধাপের মধ্যে আজকে 4র্থ ধাপটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আজকে 4র্থ সরি লেট হয়ে গেছে রে, ইটস ওকে হাসিনা বেগম, লেট হয়ে গেছে, সমস্যা নাই, আমি আবার রিক্যাপ করে দিব। আর আরেকটা বিষয় যে এই 7 ধাপে নির্বাচন হবে এবং 7 ধাপে আপনারা জানেন যে ভারতের যে লোকসভা রয়েছে সেই লোকসভায় কিন্তু 543টি আসন রয়েছে। এই 543টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ 272টি আসন যে দল লাভ করবে সেই দল সরকার গঠন করবে। তো দেখা যাক কোন দল এবার 272টি আসন লাভ করে। এর মধ্যে নরেন্দ্র মোদী আজকে যখন পশ্চিমবঙ্গে তিনি একটা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন, সেখানে তিনি বলেছেন যে ভারতীয় অর্থাৎ ইন্ডিয়া জোটের যে প্রধান রয়েছে সেই প্রধান দায়িত্বে যিনি রয়েছেন অর্থাৎ রাহুল গান্ধী, তার বয়স যত হয়েছে সেই পরিমাণ আসনও কিন্তু তারা পাবে না, এই কথা সে বলেছে। পক্ষান্তরে রাহুল গান্ধী জয়ের ব্যাপারে আশাবাদী বলে তিনি জানিয়েছেন যে এবার সরকার তারাই গঠন করবেন। তো রাজনীতির মাঠে এগুলো হয়েই থাকে, এক দল বলবে যে সে কিছুই পারেনি, আরেক দল বলবে যে হ্যাঁ সে অনেক কিছু করতে পেরেছে। এভাবেই রাজনীতিটা আসলে এমনই একটা জিনিস, এখানে কথার যুদ্ধ চলে। তো এই এখন কথার যুদ্ধ চলছে আর 4র্থ পর্বের ভোট গ্রহণ শেষেই বোঝা যাবে যে আসলে কোন দল ক্ষমতা বসতে যাচ্ছে এবং কোন দল কতটুকু এগিয়ে আছে বা কি অবস্থায় আছে। তো যা হোক, এখন আমরা চলে যাবো একটু তুরস্কের দিকে। তুরস্কের প্রেসিডেন্ট আপনারা জানেন যে রিসেপ তাইয়েপ এরদোগান, তিনি বলেছেন যে পশ্চিমাদের কারণেই কিন্তু ওই যে জায়ার যে যুদ্ধটা চলছে সেখানে যুদ্ধবিরতি হচ্ছে না, যুদ্ধবিরতি না হওয়ার জন্য পশ্চিমারাই দায়ী, এই কথা তিনি আজকে ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে বলেছেন। অর্থাৎ তিনি দোষারোপ করেছেন যে পশ্চিমা নেতারা যদি
সঠিকভাবে তাদের ভূমিকা পালন করতো বা ওই দখলদার দেশটির কে সঠিকভাবে চাপ প্রদান করতে পারতো, তাহলে এতদিনে যুদ্ধ বিরতি কার্যকর হয়ে যেত এবং যুদ্ধ বন্ধ হয়ে যেত বলে তিনি বলেছেন। এছাড়াও তিনি অনেকগুলো বিষয়ে আলোকপাত করেছেন। দখলদার দেশটির যে বর্তমান প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা, ক্যাবিনেট বা যুদ্ধমন্ত্রী বা সেনাবাহিনী প্রধান সবাইকে তিনি তুলোধনা করেছেন, অর্থাৎ তিনি সবার সমালোচনা করেছেন। যাই হোক, আমরা তুরস্কের খবর জানলাম, এবার আমরা চলে যাব আমেরিকায়। আপনারা জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন। এই রকম নির্বাচনী প্রচারণার একটি অংশ হিসেবে তিনি গিয়েছিলেন সিয়াটলে একটি নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে তিনি বলেছেন যে আমাদের মুক্তিকামী সংগঠনের নাম বলেছেন ওই যে সংগঠনটার নাম হচ্ছে মাস, তারা যদি বন্দীদের জিম্মিদের মুক্তি দেয় তাহলে যুদ্ধবিরতির আলোচনা অগ্রসর হবে, অর্থাৎ যুদ্ধবিরতি হবে বলে তিনি জানিয়েছেন। কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের যে মুক্তিকামী সংগঠন আছে তারা এই শর্তটাকে নাকচ করে দিয়েছে এবং তারা বলেছে যে যুদ্ধবিরতি হতে গেলে সকল বন্দীকে মুক্তি দিতে হবে, এই কথায় তারা কোনোভাবে রাজি নয়। এবং আরেকটি খবর তারা দিয়েছে যে আজকে রাফায় দুই পক্ষের প্রতি হামলা, অর্থাৎ দুই পক্ষের যে তুমুল লড়াই চলেছে, এই লড়াইয়ের মধ্যে পড়ে একজন জিম্মি মৃত্যুবরণ করেছে বলে তারা নিশ্চিত করেছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা জানেন যে আন্দোলন চলছে 140টির উপরে বিশ্ববিদ্যালয়ে এবং 50টি রাজ্যে তাদের যে স্টেটগুলো আছে, গুরুত্বপূর্ণ স্টেটগুলো যার মধ্যে রয়েছে ওহাইও, কলোরাডো, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, ফিলাডেলফিয়া, এই ধরনের যে আলাস্কা যে রাজ্যগুলো রয়েছে বড় বড় বা প্রধান রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোতে কিন্তু ছাত্র আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় যে নর্থ ক্যারোলিনা একটি বিশ্ববিদ্যালয় ডিউক ইউনিভার্সিটি, সেখানে সমাবর্তন অনুষ্ঠান হচ্ছিল এবং সেই সমাবর্তন অনুষ্ঠানে যে আয়োজক ছিল তিনি দখলদার দেশটির পক্ষে কথা বলায় সেখানে ফিলিস্তিনপন্থী ছাত্ররা, অর্থাৎ সেই ডিউক ইউনিভার্সিটির স্টুডেন্টরা সেই সমাবর্তন অনুষ্ঠান প্রত্যাখ্যান করে এবং সেখান থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার সময় তারা দখলদার দেশটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এভাবেই তারা ওই অনুষ্ঠানটি ত্যাগ করে এবং সেই যে সমাবর্তন অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানকে তারা বর্জন করে। তো যা হোক, অবস্থা ছাত্র আন্দোলন চলছে এবং এরই ধারাবাহিকতায় আমেরিকার এই ছাত্র আন্দোলনের পথ ধরে বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বড় বড় রাষ্ট্রগুলোতে ছাত্র আন্দোলনটা দানা বাঁধছে এবং ছড়িয়ে পড়ছে। যদিও এর ছোঁয়া কিন্তু এখনো আরব বিশ্বে কোথাও লাগেনি। আমরা আরব বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত সে ধরনের বড় কোনো প্রোটেস্ট বা বড় কোনো আন্দোলন দেখতে পারিনি। আমি জানি, আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা শাসন ক্ষমতায় রয়েছেন তারা কিন্তু অনেক জুলুম করে থাকে বা হত্যা, নির্যাতন, হামলা, গুম ইত্যাদিতে পারদর্শী। তাই এই অঞ্চলের বা এই সমস্ত এলাকার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু এই আন্দোলনটাতে সেভাবে যুক্ত হতে পারেনি। তবে দেখা যাক অদূর ভবিষ্যতে এই আন্দোলনটা সেখানে দানা বাঁধে কিনা। এখন আমরা চলে যাচ্ছি রাশিয়া। আপনারা জানেন যে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে কিছুদিন আগে এবং সেখানে নতুন করে প্রেসিডেন্ট হিসাবে জয়লাভ করেছেন ভ্লাদিমির পুতিন। তিনি আবার শপথ গ্রহণ করেছেন এবং শপথ গ্রহণের পরপর তিনি তার মন্ত্রিসভা ঘোষণা করেছেন এবং সেই মন্ত্রিসভায় কিন্তু তিনি কিছু রদবদল নিয়ে এসেছেন। আমরা জানতাম যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী যিনি রয়েছেন শোইগুকে তিনি সরিয়ে দিয়েছেন এবং প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব হিসেবে যাকে দিয়েছেন তার নাম হচ্ছে বর্তমানে বেলোসভকে তিনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন এবং শোইগুকে তিনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন এবং এর পাশাপাশি অন্যান্য যে মন্ত্রীরা যে হয়েছিল ক্যাবিনেটে যে ক্যাবিনেটে ছিল তা মোটামুটি সেই ক্যাবিনেটগুলো অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এবারে আমরা আসি একটু পাকিস্তান প্রসঙ্গে। পাকিস্তানের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ওনার নাম হচ্ছে রানা সানাউল্লাহ। তিনি একটি অনুষ্ঠানে বলেছেন, এই অনুষ্ঠানের অ্যাঙ্কর তাকে প্রশ্ন করেছিল যে আপনারা কি ইমরান খানের সঙ্গে বসতে সম্মত আছেন কিনা। এক্ষেত্রে যে রানা সানাউল্লাহ আগে বলতো যে ইমরান খানকে হত্যা করা উচিত, ইমরান খান একজন ফিতনা, ইমরান খান একজন
খারাপ ব্যক্তি, দুর্নীতিবাজ ব্যক্তি, তাকে শেষ করতে হবে, হয় সে শেষ হবে, না হয় আমরা শেষ হবো, এই ধরনের বক্তব্য তিনি অনেক দিয়েছেন। সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ গতকালকে টিভিতে এক অনুষ্ঠানে বলেছেন যে ইমরান খান পাকিস্তানের রাজনীতিতে একটা অনস্বীকার্য অধ্যায়, এই অধ্যায়কে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করা যাবে না, অর্থাৎ তাকে পাকিস্তানের রাজনীতি থেকে মাইনাস করা যাবে না। তো যখন অ্যাঙ্কার তাকে বললো যে আপনারা কি তার সঙ্গে আলোচনায় বসবেন, তখন সে বলে যে আমরা 24 ঘন্টা তার জন্য আলোচনা করার জন্য প্রস্তুত আছি, সে যখনই আমাদেরকে বলবে আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি। অর্থাৎ PLMN ও PPP ইমরান খানের দল PTI এর সঙ্গে আলোচনা করার জন্য কোনো বাধা নেই, তারা যে কোনো সময় আলোচনা করতে চায়। এরপরে অ্যাঙ্কার তারাকে প্রশ্ন করে যে তাহলে কি আপনারা ইমরান খানকে মুক্তি দেবেন? তখন রানা সানাউল্লাহ বলে যে যদি আলাপ আলোচনা হয়ে যায়, আলাপ আলোচনা করা শুরু হয়ে যায় তখন, বা আলাপ আলোচনার কোনো পর্যায়ে চলে যায়, তখন আমরা ইমরান খানকে মুক্তির বিষয়টা খুব বড় কোনো বিষয় হবে না বলে তিনি উল্লেখ করেন। কিন্তু এই কথা বলার সাথে সাথে PTI তাদের প্রেস কনফারেন্স করে এবং বলে যে তারা কোনো PLM বা PPPর সঙ্গে কোনো আলোচনা করবে না, তারা যদি আলোচনা করার প্রয়োজন হয় তাহলে তারা সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করবে। কারণ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, অর্থাৎ পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বা পাকিস্তানের যে কন্ট্রোলিং পাওয়ার বা পাকিস্তানের যে কর্তাধর্তা, যদি আমি বলে থাকি সহজ বাংলা ভাষায়, তাহলে বলা হবে যে পাকিস্তানের কর্তাধর্তা হিসেবে রয়েছে সেনাবাহিনী। অর্থাৎ আলোচনা যদি করতে হয় তাহলে তারা সেনাবাহিনীর সঙ্গে করবে। এখন যে বর্তমান যে গভর্নমেন্ট আছে, অর্থাৎ ফর্ম 47 যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের সঙ্গে তারা কোনো ধরনের আলোচনা করবে না, বা তারা কোনো ধরনের প্রাধান্য এই সরকারকে তারা প্রদান করে না বা করবে না। অর্থাৎ তাদের কাছে এইটা কোনো মুখ্য বিষয় না যে PPPর সঙ্গে বা PLMN এর সঙ্গে আলোচনা করবে কি করবে না, এই বিষয়টাকে তারা আমলেই নিচ্ছে না। অর্থাৎ তারা এই যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলের সাথে কোনো আলোচনায় বসতে রাজি না। তো যাই হোক, এরপরে অ্যাঙ্কর যে রানা সানাউল্লাহ আছে তাকে প্রশ্ন করে যে সেই আলোচনা যে বসবেন আপনারা, সেই আলোচনায় কি শুধু রাজনৈতিক দলগুলো থাকবে নাকি কোনো এস্টাবলিশমেন্ট থাকবে? তখন তিনি বলে যে হ্যাঁ, যেহেতু আলোচনাটা আমাদের রাজনৈতিক দলের মধ্যেই বা রাজনৈতিক বিষয় নিয়ে, সেখানে শুধু রাজনৈতিক দলগুলোই থাকবে, তবে ভবিষ্যতে এস্টাবলিশমেন্ট যুক্ত হবে কিনা সে কথা আমি এখনই বলতে পারছি না। তো এই একটা অবস্থা। এর পাশাপাশি IMF একটি তাদের ওয়েবসাইটে রিপোর্ট দিয়েছে পাকিস্তান সম্পর্কে, সেখানে তারা বলেছে একটা চমৎকার কথা। IMF বলছে যে জনগণ পাকিস্তানে যাকে নির্বাচিত করেছে তিনি বসেছেন বিরোধী দলে, আর জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে তারা বসেছে সরকারি দলে, অর্থাৎ তারা সরকার গঠন করেছে। এইরকম একটা সরকারের সঙ্গে জনবিচ্ছিন্ন সরকারের সঙ্গে IMF কাজ করতে প্রস্তুত নয়। এবং IMF বলছে যে আমরা যে ঋণের টাকার জন্য যে বিভিন্ন শর্ত দিয়ে থাকি, এই শর্ত আমরা শুধু দিই না। এই শর্ত দেওয়ার মূল কারণ হচ্ছে যে এই সরকার বা যে সরকারই হোক, সে যদি জনবান্ধব না হয় বা জনগণের সরকার না হয়, সে কিন্তু এই ঋণ বা এই টাকা পরিশোধ করতে পারবে না। এই জন্যই IMF এই শর্তগুলো দিয়ে থাকে বা দিয়েছে। এবারে আমি একটু বাংলাদেশের খবর আপনাদেরকে বলবো। অনেকে আমাকে বাংলাদেশের খবর বলার জন্য বারবারই রিকোয়েস্ট করে থাকেন, তো আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা বলি না বা বলতেও চাই না, কিন্তু বাংলাদেশের কিছু ব্রেকিং খবর আমার হাতে আজকে এসে পৌঁছেছে, যেটা আমি আপনাদেরকে জানাবো। তো খবর হচ্ছে যে আমাদের একটি জাহাজ MV আবদুল্লাহ, আপনারা জানেন কিছুদিন আগে সোমালিয়ার দস্যুরা এটাকে দখল করে নিয়েছিল এবং মুক্তিপণের বিনিময়ে সেটাকে মুক্তি দিয়েছিল, এবং তারপরেই জাহাজটি কিন্তু MV আবদুল্লাহ কিন্তু সে এডেন সাগর থেকে বা ভূমধ্য সাগর থেকে চলে আসে আপনার দুবাইতে। সেই দুবাইয়ে কিছুদিন অপেক্ষা করার পরে কিন্তু MV আবদুল্লাহ এখন বাংলাদেশের খুব কাছাকাছি রয়েছে। সম্ভবত আজকে সন্ধ্যার মধ্যেই MV আবদুল্লাহ যে গতিতে আসছে তাতে বোঝা যাচ্ছে যে আজকে সন্ধ্যার মধ্যেই কুতুবদিয়া সমুদ্র বন্দরে মাসুম বিল্লাহ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো MV আবদুল্লাহ আজকে সন্ধ্যার মধ্যেই হয়তোবা কুতুবদিয়া যে আমাদের সমুদ্র বন্দর রয়েছে সেখানে পৌঁছাবে, এবং সেখানে পণ্য খালাস করার পরেই তারা নিজ নিজ আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যেতে পারবে বলে একটি সূত্র জানাচ্ছে। তো এই MV আবদুল্লাহ সম্পর্কে আমি একটা কথা বলতে চাই যে MV আবদুল্লাহকে সোমালীয় জলদস্যুরা যে ভূমধ্য সাগর আছে সেখান থেকে অপহরণ করেছিল, এবং অপহরণ করার পরে তাদের সোমালিয়া উপকূলে নিয়ে গিয়েছিল, এবং আমাদের যে নাবিক রয়েছে 23 জন নাবিক সহ 23 জন স্টাফ ছিল, সেই 23 জন স্টাফ কিন্তু জিম্মি হিসেবে রেখেছিল। এবং এই যে MV আবদুল্লাহ যে গ্রুপের পক্ষ থেকে ব্যবসা করে বা বাণিজ্য করে, সেই গ্রুপের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা মুক্তিপণ চায়, এবং পরবর্তীতে মুক্তিপণ প্রদানের মাধ্যমে আমাদের 23 জন নাবিককে অক্ষত অবস্থায় সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত করা হয়, এবং আস্তে আস্তে এই জাহাজটি পরবর্তীতে দুবাই এসে পৌঁছায়, এবং দুবাইয়ে কিছুদিন থাকার পর সেখানে
শিরিন আক্তার, ধন্যবাদ শিরিন আক্তার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সেখানে দুবাই থাকার পর সেখান থেকে কিন্তু এই জাহাজটি চলে আসে বাংলাদেশের উদ্দেশ্যে আসে এবং আজকে এমভি আবদুল্লাহ মোটামুটি গতিসম্পন্ন অবস্থায় সমুদ্রে ভ্রমণ করছে এবং যে গতিতে এমভি আবদুল্লাহ বাংলাদেশের উপকূলের দিকে আসছে তাতে মনে হচ্ছে যে সন্ধ্যার মধ্যে তারা কুতুবদিয়া দ্বীপে পৌঁছাবে। তো যা হোক, আমার সবার প্রতি শুভকামনা রইল। যারা এমভি আবদুল্লাহ স্টাফ রয়েছেন তারা একটা খারাপ সময়, অনেক কষ্টকর সময় পার করে আসার ফলে আজকে তারা তাদের পরিজনের সাথে মিলিত হবেন এবং তারা হয়তো তাদের কষ্টের কথাগুলো তাদের সঙ্গে শেয়ার করবেন এবং তাদের সেই কষ্টের কথা পরিবারের সঙ্গে ভাগাভাগি করে তারা একটু হালকা হবেন। আরেকটি খবর আমি আপনাদেরকে জানাতে চাই যে আশিক শিহাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ধন্যবাদ আশিক শিহাব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো আমি আরেকটা খবর আপনাদেরকে দিতে চাই যে আমেরিকার যে দক্ষিণ এশিয়া বিষয়ক যে কূটনৈতিক আছেন ডোনাল্ড লু, আপনারা ডোনাল্ড লু এর নামটা হয়তো শুনে থাকবেন। আমি ডোনাল্ড লু এর নামটা বললেই আমার মনের মধ্যে একটা কেমন যেন আন্দোলন সৃষ্টি হয়ে যায়। আপনারা জানেন যে 2022 সালে এই ডোনাল্ড লু কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে যে ক্ষমতাচ্যুত করে, সেই ক্ষমতাচ্যুত করার মূল নায়ক ছিল এই ডোনাল্ড লু। তিনি আগামীকালকে ঢাকায় আসছেন। তো এই আমেরিকানরা ঢাকায় বা কোথাও গেলে, এই ডোনাল্ড লু কোথাও গেলেই কিন্তু আমার একটু কেমন যেন লাগে যে হয়তো বা বাংলাদেশে কোনো একটা পরিবর্তন বা কোনো ধরনের চাপ সৃষ্টি করার জন্য তিনি আসছেন। তো দেখা যাক কী হয়, আমরা পরবর্তীতে জানতে পারবো। ডোনাল্ড লু কালকে ঢাকায় আসবেন। তো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।